জি, ধন্যবাদ ধন্যবাদ আমাদের সকল মেহমানবৃন্দদেরকে। এরই মধ্য দিয়ে আমাদের মোড়ক উন্মোচন হয়ে গেল। আমরা আমাদের আর দুজন মেহমানের বক্তব্য শোনার মাধ্যমে প্রোগ্রাম শেষ দিকে যাব। কথা বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ সরকারের সম্মানিত পানি সম্পদ মন্ত্রী, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব শহীদুদ্দিন চৌধুরী এনিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মজলুম নেতা, যার সঙ্গে কারাগারে আমার দীর্ঘদিনের আড্ডা, গল্প, খাওয়া দাওয়া, নামাজ সবকিছু মিলে কারা জীবন অতিবাহিত হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, ওনার নিজের হাতে লেখা 5টা বইয়ের মোড়ক উন্মোচন, এবং এই উন্মোচন উপলক্ষে আজকে বিশেষ যে অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমি ওনার দাওয়াত পাওয়া মাত্রই জেল জীবনের অংশীদার হওয়ার জন্য কথা 2-4টি বলার যে সুযোগ পেয়েছি, এবং যেভাবে ওনার আমন্ত্রণটিকে আমি বিশেষভাবে গ্রহণ করেছি, আমি ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ওনাকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। এটা আসলে কোনো রাজনৈতিক আলোচনার মধ্যে এই আলোচনাটা না, তবে ফ্যাসিবাদের বিরুদ্ধেই আমাদের আলোচনা। যদিও এখানে আমাদের জামাত ইসলামের সকল নেতৃবৃন্দ যারা জেলে দীর্ঘ সময় মোকাবেলা করেছেন, জেলবন্দি ছিলেন, অত্যাচারিত, নির্যাতিত, এক কথায় মজলুম, উপস্থিত এটিএম আজহারুল ইসলাম সহ সম্মানিত অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সবসময় তো রাজনীতি নিয়ে খুব ব্যস্ত থাকি, এবং আমার ছাত্র জীবন থেকেই যখন হাসিনা বিরোধী আন্দোলন ছিল, তখন একদিকে পালিয়ে থাকতাম, আরেকদিকে পালানো অবস্থায়ও প্রোগ্রাম করা, অর্গানাইজ করা, ওই ব্যস্ততার মধ্যে দিয়ে আমার জীবনটা এখনো একইভাবে চলছে। আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, একদিকে দলের কর্মকাণ্ড, আরেকদিকে সরকারের এই মুহূর্তে গুরুত্বপূর্ণ দায়িত্বের কারণে আরো বেশি ব্যস্ত সময় আমাকে কাটাতে হয়। আমি বরাবরই কখনো একটা বই লিখব এই সুযোগটা পাই নাই। কতবার জেলে গিয়েছি, কতবার ডায়েরিতে পরোয়ার ভাইয়ের মতো এইভাবে নোট করেছি, ওনার যেরকম লেখা হয়েছে আমার লেখা হয় নাই। আমি এখন যে 2-4টা কথা বলবো, ইচ্ছা করলে এই কথার থেকেও একটা বই লেখা যাবে। আমি এরশাদ বিরোধী আন্দোলন থেকে তখনই আমি একবার জেলে গিয়েছি, আর হাসিনার আমলে গিয়েছি আমার আনুমানিক ধারণা 11, 12 বা 13 বার হবে, প্লাস মাইনাস, এর কম হবে না। সর্বোচ্চ আমি জেলে ছিলাম 6.5 মাস, আর সর্বনিম্নে ছিলাম আমি এই সর্বশেষ জুলাই আন্দোলনে। 25 জুলাই আমি গ্রেপ্তার হয়েছি, 6 জুলাই আমি বের হয়েছি, 6 আগস্ট, ওইটা জুলাই, 36 জুলাই। হ্যাঁ, আমি 1 তারিখে 6 মাসের জন্য বাজার করেছি, আমি এবং ব্যারিস্টার আন্দারুর রহমান পার্থ, সিদ্ধান্ত নিয়ে টাকা একদম পিসির টাকা দিয়ে।
ইলেকট্রিক চুলা পর্যন্ত কিনেছি। এটা 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 কি কি লাগবে 6 মাসের জন্য সবকিছু কিনে রেডি। কারণ 1 তারিখও মনে হয় নাই যে আমরা সবাই মিলে আন্দোলন করে এই যে ফ্রাঙ্কেনস্টাইন পদ্ধতিতে যিনি দেশ শাসন করেছিলেন, একটা ভয়ঙ্কর শাসক হাসিনার হাত থেকে আমরা রক্ষা পাবো। সম্পূর্ণ আল্লাহর হুকুম। 5 তারিখে যখন রেডিওতে শুনলাম যে হাসিনা উড়াল দিয়েছে, পালিয়ে গেছে, তখন আমরা একজনে আরেকজনকে আলিঙ্গন করলাম চোখের পানি দিয়ে। 5 তারিখ ভোরবেলায় আমরা কয়েকজন মিলে কথা বললাম যে এত বৃষ্টির মধ্যে সবাই কি আসলে জড়ো হইতে পারবে? ঠিক 10:30 পৌনে 11টা যখন রৌদ্র দেখলাম, আমরা জেলখানায় বসে একটু আশার আলো পেলাম যে না, আমার ছাত্র ভাইয়েরা, দেশবাসী সবাই একত্রিত হবে এবং আজকে না হোক, আজকের কথা তো আর বলি নাই 5 তারিখে, যে কোনো সময় হাসিনার বিদায় হতেই হবে, কারণ সবাই ঐক্যবদ্ধ হচ্ছে। এবং এর আগে প্রতিদিন যেভাবে লাশের পর লাশ, খুনের পর খুন, আমার লক্ষ্মীপুরে আমি 4 তারিখে, আমার লক্ষ্মীপুরে 4 তারিখে আমি জেলখানা থেকে চুরি করে টেলিফোন করেছি যে কি হলো লক্ষ্মীপুরে। একই দিনে 13 জনের সেখানে মৃত্যু জেলখানাতে, একই দিনে 13 জনের মৃত্যু। ফার্স্টে আমাদের দলীয় মানে ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা আন্দোলনে ছিল তারা হলো 8 জন, এবং এর পরবর্তীতে ওই যে গডফাদার তাহের তার বাড়ি ঘেরাও দিয়ে চারপাশে আগুন যখন জনতা লাগিয়ে দিল, ওই আগুনের মধ্যে পড়ে মারা গেল 6 জন কি 7 জন, সব মিলে 13 জন নাকি 14 জন, 13 জন সব। এই ছিল লক্ষ্মীপুরের চিত্র 4 তারিখে। এইভাবে তো 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ কন্টিনিউ মৃত্যুর মিছিল। তা আমি এই সর্বশেষ এই কথাটা বললাম এই কারণে যে আল্লাহর হুকুম ছাড়া শেখ হাসিনার বিদায় হয় নাই। আমরা তো উসিলা, আমরা আন্দোলন করেছি দীর্ঘ 16, 17, 18 বছর। আন্দোলন করতে গিয়ে যে ব্যারিস্টার আরমানের পিতা মীর কাসেম সাহেব আমার সঙ্গে দেখা হলো সুরমাতে, গাজীপুর, কাশিমপুর। তো বললো, আরে তোমার এখানে এত কাঁঠাল সুরমাতে, তুমি আমার এখানে কাঁঠাল পাঠানো একা একা খাও। আমি বলি, দেখেন আমি খুব একটা কাঁঠাল বেশি খাই না, আম পাইলে বেশি খাই। আমি তোমার জন্য আম পাঠাবো, তুমি আমার জন্য কাঁঠাল পাঠাবে। আমি ওনার সঙ্গে দেখা হওয়ার পর 3টা 4টা কাঁঠাল প্রতিদিন কেটে কেটে পাঠিয়ে দিতাম। খুব পছন্দ করতেন কাঁঠাল। আমি 26 ছেলে ছিলাম, এই 111-এর কথা বলতেছি, পুরাতন। ফার্স্টে ছিলাম এরশাদনগরে, যেখানে এরশাদকে রাখতো, ওটার নাম ছিল এরশাদনগর। পরে ছিলাম 26 ছেলে। তা আমাদের আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তখন জেলে। তা আমরা তো তখন ওনার সঙ্গে দেখা করা তো আমাদের জন্য কঠিন ছিল, দেখা করতে দিত না। লুকে আমরা দেখা করতাম, লুকিয়ে আমরা তার পাশে যাওয়ার চেষ্টা করতাম। তার উপর অত্যাচার নির্যাতনের কাহিনী তো নতুন করে বলার প্রয়োজন নাই। এখনো তিনি প্রাইম মিনিস্টার, কিন্তু ওই যে অত্যাচার নির্যাতনের চিহ্ন নিয়েই চলছেন। একদিন এই 26 ছেলে আমার সব সিনিয়র, তো ব্যারিস্টার মওদুদ সাহেব, কর্নেল অলি সাহেব, মির্জা আব্বাস সাহেব, সাইদি সাহেব, মতিউর রহমান নিজামী সাহেব, তারপরে আব্দুল কাদের মোল্লা সাহেব, তারপরে কামারুজ্জামান সাহেব, মুজাহিদ সাহেব,
যে আরে ফিস্ট তোমাকে ব্যবস্থা করতে হবে, খাওয়া দাওয়ার একটা ভালো আয়োজন করতে হবে। তা আমি চিন্তা করলাম এতগুলা লোক, আজকে পিন্টু সাহেব, আব্দুল সালাম পিন্টু সাহেবের দায়িত্ব দিল না, আমাকে দায়িত্ব দিল সবাই, একটা ভালো খাওয়ার ব্যবস্থা করি। তা আমি একদম জেলখানায় টাকা দিয়ে তাজা মুরগি নিয়ে আসলাম 10টা। আনার পর দেখলাম যে এই মুরগিগুলা যদি আমি আগের দিন জবাই করে রাখি তাহলে এটা পুরানো হয়ে যাবে, যেদিন ফিস্ট হবে, খাওয়া হবে, ওই দিন সকালেই জবাই হবে। তা আমি ওইখানে একটা, ওই যে আমাদের দেশে যেরকম খোয়ার থাকে না মুরগি রাখার, এরকম একটা বানানোর চেষ্টা করলাম। বানায় ওইখানে বাবুর্চি শাহজাহান, মনে আছে, নরসিংদী বাড়ি, তো ওকে দিয়া সব ব্যবস্থা করলাম, আইটেম সব রেডি করলাম। ওই দিন খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া যেদিন হলো, ও এর আগে কিন্তু আমার মুক্তি হবে, পরের দিন আমি বের হবো, এই জন্য স্পেশাল খাওয়ার ব্যবস্থাটা। আমি খাওয়া দাওয়া শেষ, পরের দিন আমি বাইর হব। সন্ধ্যার পরে মতিউর রহমান নিজামী এখান থেকে ট্রান্সফার, মুজাহিদ সাহেব ট্রান্সফার, এক একজন এক এক জেলখানায় ট্রান্সফার খাওয়ার আয়োজনের জন্য। এবং আমাকে তো ওই পরের দিন রাত্রি বিদায় দিল, মানে সবাইকে আলাদা আলাদা করে দিল। শুধু একমাত্র ছিলেন সায়েদী সাহেব আর ব্যারিস্টার মওদুদ সাহেব। তো সায়েদী সাহেবের সঙ্গে আমার মিল তো খুব ভালো, কারণ ওনার আমি বক্ত ছিলাম। ওনার যেহেতু ব্যয়ের বাড়ি ছিল লক্ষ্মীপুর, সেই হিসাবে আমার প্রতি তার একটা দুর্বলতা ছিল। যখন এই লক্ষ্মীপুরে তাফসিরে কোরআন হইতো তখনই উনি আমাকে দাওয়াত করতেন, আমি সেখানে যেতাম। আর কাদের মোল্লা সাহেব তো ছিল এক্সেপশনাল। সুরমাতে যখন ছিলেন তখন যে আজকে কই মাছ খাওয়ার কম্পিটিশন হবে, উনি কই মাছ খেতেন, একটা কাঁটা পর্যন্ত ফেলতেন না। কই মাছের কাঁটাটা পর্যন্ত উনি চাপায় চাপায় একদম কমপ্লিট করে পুরোটা শেষ করতেন, মাথা থেকে লেস পর্যন্ত, মানে ফালানোর মতো কোনো কিছু থাকতো না। এরকম অনেক স্মৃতি মতিউর রহমান নিজামী সাহেবের সঙ্গে। তো এই যে আজকে এখানে আজহারুল ভাই বসা আছেন, উনি যেহেতু পাশের ছেলে ছিলেন, আমাদের সঙ্গে দেখা হওয়ার কোনো সুযোগ ছিল না, আমরা খোঁজ পেতাম। ঠিক ওই আরমানের আব্বা, উনি যেহেতু কাশিমপুরে আমাদের থেকে ভিন্ন জায়গায় ওনাকে রেখেছিল, এই জন্য ওনাদের সঙ্গে দেখা হতো মেডিকেলে। আর ওনাকে তো ডান্ডাবেড়ি পরায় রাখতো সারাক্ষণ। উনি কোর্টে আসতেন, কোর্টে দেখা হতো। আর পরোয়ার ভাইয়ের কথা বলে আমি শেষ করছি। আমি যেদিন একদম কাশিমপুরে গেলাম, আমি দেখলাম যে কাশিমপুর যাওয়ার সঙ্গে সঙ্গে পরোয়ার ভাই আমার উপরে এসে উপস্থিত, যে আগামীকালকে সকালে আমার ব্রেকফাস্ট, ওনার দাওয়াত আমাকে নিতে হবে, বাসা থেকে খাওয়া আসবে, বা এখানে কি খাওয়াবে না খাওয়াবে আমি এখন রেডি না, প্রস্তুত না। তো পরের দিন সকালে ওনারা আমন্ত্রণ রাখলাম, ওনারা আমন্ত্রণে উপস্থিত হলাম। আর আমাদের ওইখানে মুরব্বী ছিলেন, ইমাম সাহেব ছিলেন আপনাদের আজকের ডাক্তার শফিকুর রহমান সাহেব। তো ডাক্তার শফিকুর রহমান সাহেব, তিনি, আমরা একসঙ্গে নামাজ পড়তাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম। আমাদের সঙ্গে 2-1 জন নামাজ পড়তো না। তো শফিক সাহেব এবং আমি মিলে ওদেরকে উদ্বুদ্ধ করতাম যে নামাজ কিভাবে পড়তে হবে। উনি খুব ভালো মশলা দিতেন, কথা বলতেন। যাই হোক, সবকিছু মিলে জেলের যে আমাদের দীর্ঘদিনের এই যে অত্যাচার নির্যাতনের কাহিনী, এটা যদি আমি বলতে থাকি এরকম বই জমে যাবে। আর আমার রাজনৈতিক জীবনের বই যদি আমি লিখতে যাই, এটা লিখে শেষ করা যাবে না। আল্লাহর হুকুম 40 ঊর্ধ্ব হয়েছে। আমি 1980 সাল থেকে সরাসরি এই ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, প্রেসিডেন্ট জিয়ার সময় থেকে, ওনার হাত ধরে খালকাটা কর্মসূচি থেকে। তো প্রেসিডেন্ট জিয়া যেহেতু একজন দেশপ্রেমিক নেতা ছিলেন, তিনি যে একজন মোমেন ছিলেন, ওই প্রকৃত মোমেনের পিছনে রাজনীতি করার সুবাদে আমি নিজে চেষ্টা করি তার আদর্শকে ধারণ করা। তার রাজনৈতিক দর্শন আমাকে উদ্বুদ্ধ করেছিল। বিদায় সর্বশেষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমার রাজনৈতিক উত্থান ছাত্র জীবনে। এখন পর্যন্ত অনেকেই বলে যে এখনো ছাত্রের মতোই লাগে।
আপনার বয়স তো খুব একটা বেশি হয় নাই, তা আল্লাহর হুকুম সবাই দোয়া করবেন আমরা যেন মিলেমিশে পার্লামেন্টে যেভাবে কথা বলি বাইরে যেন সেটা রাখতে পারি। পার্লামেন্ট এবং বাইরের মধ্যে কিন্তু কিছুটা হলো ডিফারেন্স আপনাদের মধ্যে আছে, প্রকৃতপক্ষে এই ডিফারেন্সটা থাকা উচিত না। কারণ ডিউ টু ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম আমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে করতে হয়েছে। পার্লামেন্টে সর্বশেষ 2008-এ যখন ছিলাম তখন ওই প্রাইম মিনিস্টার ওখানে বসতো আর আমরা আমাদের বিরোধী দলের নেতার পিছনে বসতাম, এইভাবে আঙ্গুল দিয়ে বলতো তোকে দেখাই দিব। ওইটার প্রতিবাদও আমরা করেছি, হাসিনার কাছে মাথা নত করি নাই। তো যাই হোক, সবাই নতুনভাবে দেশটাকে গড়বো, এটাই তো আমাদের কাছে সাধারণ মানুষের আশা প্রত্যাশা। এই প্রত্যাশার জায়গা থেকে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।